এক নজরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকারের ১৬ বছরের উন্নয়নের তালিকা। পদ্মা সেতু এবং রেললাইন, মেট্রো রেল, এলিভেটেড এক্সপ্রেস, থার্ড টার্মিনাল, হাতিরঝিল প্রকল্প, পূর্বাচল ৩০০ ফিট উড়াল সেতু নির্মাণ, যমুনা সেতু, সমুদ্র সীমা বিজয়, বঙ্গবন্ধু স্যাটেলাইট পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, কর্ণফুলী টানেল, কক্সবাজার রেললাইন, কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর, ঢাকা এবং চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে, পায়রা বিদ্যুৎ কেন্দ্র, রামপাল বিদ্যুৎ কেন্দ্র, মাতারবাড়ি বিদ্যুৎ এবং তাপ কেন্দ্র, ১১৯টি বিদ্যুৎ কেন্দ্র স্থাপন, পায়রা সমুদ্র বন্দর, ১০০ ইকোনমি জোন, কওমি মাদ্রাসা স্বীকৃতি, উন্নয়নশীল দেশে উন্নতিকরণ এবং রোহিঙ্গাদের আশ্রয় দান, সমস্ত দেশকে রেলওয়ে আওতায় আনার উদ্যোগ, ফ্লাইওভার নির্মাণ, মহাসড়ক এবং পুরো ৪ এবং ৬-৮ লেনে উন্নতিকরণ, এশিয়া হাইওয়ে রোড প্রকল্প, ঘরে ঘরে বিদ্যুৎ, ফ্লাইওভার নির্মাণ, নদী ভাঙ্গন এবং রোধ প্রকল্প, শ্রমিকদের মজুরি বৃদ্ধি, বয়স্কর ভাতা, মাতৃকালীন ভাতা, বিধবা ভাতা, মুক্তিযোদ্ধা ভাতা, শিক্ষা ভাতা, প্রতিবন্ধী ভাতা, স্বামী পরিত্যক্ত ভাতা, জেলেদের খাদ্য সহায়তা, ইমামের ভাতা, বৈশাখী ভাতা এবং জিডিভি কার্ড এবং ভিজিএফ কার্ড, ১০ টাকা মূল্যে চাল বিতরণ, বিনামূল্যে বই বিতরণ, কমিউনিটি ক্লিনিক এর মাধ্যমে স্বাস্থ্য ব্যবস্থা, দেশের রপ্তানি আয় বৃদ্ধি, মাথাপিছু আয় বৃদ্ধি, দেশের রপ্তানি আয় বৃদ্ধিকরণ, মাথাপিছু আয় বৃদ্ধি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ, আরবি বিদ্যালয় স্থাপন, শেখ হাসিনা বার্ন হাসপাতাল, প্রতিটি ইউনিয়নে ডিজিটাল তথ্য সেবা, মোবাইল এবং ইন্টারনেট সেবা বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি, কৃষিতে সফলতা, নারীর ক্ষমতায়ন, বৈদেশিক মুদ্রা রিজার্ভ বৃদ্ধি, মাতৃকালীন ছুটি বৃদ্ধি, ছিটমহল সমস্যার সমাধান, দেশের বিভিন্ন স্থানে বিনোদন কেন্দ্র নির্মাণ এবং একটি বাড়ি একটি খামার প্রকল্প, দেশব্যাপী বহুতল আদালত এবং ভবন নির্মাণ, মেরিন ড্রাইভ নির্মাণ, গ্রাম আদালত কার্যকর এবং ডিজিটাল পাসপোর্ট, কুলাউড়া শাহবাজ বড়লেখা নতুন রেললাইন, মোবাইল ব্যাংকিং চালুকরণ, ১৪৫৮টি প্রাথমিক বিদ্যালয় স্থাপন, ২,৬১,০৯৩টি প্রাথমিক বিদ্যালয় সরকারিকরণ, কম্পিউটার ল্যাব এবং মাল্টিমিডিয়া শিক্ষা ক্লাসে চালুকরণ, সাথে ৫৬০টি মসজিদ। কি রাগ করলেন? বাংলাদেশের জনগণ, আপনারা শুনেন, আজ নতুন সরকারের উন্নয়ন দেখাবো। আমি অসহায় মানুষের জন্য আশ্রম তৈরি করে দিলাম। বারেক সাহেব খাল খনন করে আশ্রমগুলো ভেঙে দিল। আমি নারায়ণগঞ্জ পদ্মা রেল সেতু তৈরি করে দিলাম। বারেক সাহেব সেই প্লারের নিচের মাটি বিক্রি করে দিল ইটের ভাটায়। সরকারের যদি এই অবস্থা হয় তাহলে সাধারণ মানুষ কার উপর ভরসা রাখবে? আমি সাধারণ মানুষের জন্য নিঃস্বার্থে কাজ করে গেলাম। বারেক সাহেব এসে সাধারণ জনগণের রাতের ঘুম হারাম করে দিল। গ্রাম অঞ্চলে নিয়মিত কারেন্ট থাকে না, দিনে 2 থেকে 3 ঘন্টা থাকে। সব সমস্যার সমাধান চাই। তারেক দেওয়া পারবে না 300 বছরও। এই কাজ বাজ করবে কেম ভাই? সে হলো লুটপাটে চাঁদাবাজি নিয়ে ব্যস্ত, করবে কেম ভাই? তারা আরো আনিয়ে বিপদে ফেলছে। হাসিনারে তাড়াই দিয়ে আরো মানুষ এনে না খেয়ে মরতেছে। এখন ফের আবার আওয়ামী লীগ চাই, হাসিনারে চাই। হাসিনা আসলি দেশের জনগণ ভালো থাকবে। বিসমিল্লাহ সুরা ফইরা যেমন শয়তানের হুদিলে গাও জ্বলে, এই জয় বাংলা স্লোগান দিয়া কেউ কথা বললেই এই জুলাই আন্দোলনকারীকে গাও জ্বলে। এই জুলাই আন্দোলনকারী যারা, তারা পুরাটাই পাকিস্তানি শয়তান। এই জুলাই আন্দোলনকারী করে বাংলাদেশের থেকে জয় বাংলা স্লোগান দিয়া এই বাংলাদেশের থেকে বিতাড়িত করতে হবে। জয় বাংলা এটা আওয়ামী লীগের একার কোনো স্লোগান না। জয় বাংলা এটা হচ্ছে তখন 7 কোটি বাঙালির স্লোগান, 7 কোটি বাঙালির অন্তরের স্লোগান, যেটার জন্য মানুষ শহীদ হয়েছে। জয় বাংলা বলে স্ট্যান্ডগান হাতে নিয়েছে। জয় বাংলা বলে যারা অবরুদ্ধ নারী, তারা গিয়ে রুদ্ধ দুয়ার ভেঙে তারা পুরুষের পাশে অবস্থান করেছে। জয় বাংলা বলে তোমার আমার ঠিকানা পদ্মা, বেংরা, যমুনা, বীর বাঙালি অস্ত্র ধরো, বাংলাদেশ স্বাধীন করো। এই যে কথাগুলি আপনি বলেন তো, আপনার গায়ের লোম কি কাটা দিচ্ছে না? আমার গায়ের লোম কাটা দিচ্ছে না? তো আমরা তো গিয়ে তখন যুদ্ধ করিনি, কিন্তু আমরা বাংলাদেশকে এবং জয় বাংলাকে লালন করি আমাদের ভেতরে। কারণ 60 কোটি মানুষের দল আওয়ামী লীগ, জামাত এবং এনসিপি নামক একটা দল, যে পাকিস্তান আমল থেকে বাঙালির পেছনে এখনো লেগে আছে, যে কিভাবে বাংলাকে নস্যাৎ করে। যে বাবা দাদা বা যারাই ছিলেন, তাদের কাছ থেকে যতটুকু বঙ্গবন্ধুর ইতিহাস এবং ইতিহাস পড়ে যতটুকু শুনেছি, এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা শাসনকালে যতটুকু দেখেছি, এমন একজন মানুষ যেটা উনি বলবেন সেটাই উনি করবেন। যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি আসবেন মানে উনি আসবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন দেশে নাই, তাই তো মানুষ তাকে আনার জন্য এই দেশে প্রায় হুমড়ি খেয়ে পড়েছে। এবং প্রত্যেকের মুখে একই কথা, যে শেখ হাসিনা কবে আসবে, শেখের বেটি কবে দেশে আসবে। মানুষ তো এখনই তার জন্য প্রাণপণ দিয়ে পাগল হয়ে আছে। ছোট বাচ্চা থেকে আরম্ভ করে আবাল বৃদ্ধ বনিতা প্রত্যেকেই বলছে যে শেখের বেটি যেন দেশে আসে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেন দেশে আসে। তারা অনলাইনে অফলাইনে সব জায়গায় এভাবে করে সাক্ষাৎকার দিচ্ছে, স্টেটমেন্ট দিচ্ছে, এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেন আসে সেই জন্য দোয়া পড়ানো হচ্ছে। অনেকে শুনছি রোজা রাখছে, অনেক মিলাদ মাহফিল হচ্ছে। যারা গিয়ে আপনার নির্যাতিত, তারা প্রত্যেকে চায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি দেশে ফিরে আসুক। এবং উনি না আসা পর্যন্ত আপনি দেখেন দেশে যে মেসাকার পরিস্থিতি, দেশে চতুর্দিকে আমরা উন্নয়নশীল দেশের কাতার শেষ করে আমরা উন্নয়নের কাতারে চলে গিয়েছিলাম। উই আর জাস্ট লাইক আনবিটেবল। সেই জায়গা থেকে দেখেন আমাদের নামই আজকে কোথায় দিয়ে দেওয়া হয়েছে। আজকে মানুষ কিন্তু এক বেলায় খেয়ে আরেক বেলায় কি খাবে সেই চিন্তা করে, এবং উনি যে টাইমে ছিলেন তখন কিন্তু মানুষ এই চিন্তা করেনি। মানুষ তখন খেয়ে পরে ভালো থেকে আরেকজনকে সহযোগিতার চিন্তা ভাবনা করেছে। এনসিপি বলেন, জামাত বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে কিন্তু এরা ভালো ছিলেন, এবং এরা কিন্তু বিভিন্ন ব্যাংক লোন নিয়ে বিভিন্ন
কিছু করে এরা কিন্তু দেখবেন খুব সুন্দরভাবে চলছিল। উনি কিন্তু কাউকে বলেননি যে তুমি বিরোধী দল বা তুমি আমার দলের না, সেই জন্য হচ্ছে গিয়ে তুমি ব্যবসা করতে পারবে না, বাণিজ্য করতে পারবে না। যে যার মতো ছিল, প্রত্যেককে কিন্তু উনি ব্যবসা করার সুযোগ সুবিধা দিয়েছেন। উনি আসবেন এবং ওনার জন্য দেশের কোটি কোটি মানুষ, যার এক পা কবরে চলে গেছে, সেও কিন্তু তার আশায় বসে আছে। মানুষ কিন্তু কান্না করে, মানুষ কিন্তু অশ্রু ঝরায়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি কবে দেশে আসবেন, উনি কবে দেশে ফিরবেন? আওয়ামী লীগ আমরা ভালোবাসি, আমাকে রক্ত মাংসে মিশা গেছে গা। এই দেশে 10 কোটি মানুষের রক্ত মাংসে আওয়ামী লীগ মিশা। তাই এই 10 কোটি মানুষ আপনি কিভাবে বাদ দিবেন? কোনোদিনও বাদ দেওয়া যাবে না। এক মাইডা লাইতে পারবেন সেনাবাহিনীর কম খরচ পাড় দিয়া বাংলাদেশের এক সীমানা নিয়া ব্যাক মাইডা হলো খেরা হেরা তাও। আজকে শেখ হাসিনা নাই, আসলে দেখেন এই দেশে কি হইতাছে। শেখ হাসিনা থাকতে এক জায়গায় একটা তিল পরিমাণ দুর্নীতি হইতে পারে না। আওয়ামী লীগ আপনাকে কি দিয়েছে? আওয়ামী লীগ স্বাধীন একটা রাষ্ট্র দিছে আমগরে। বাংলাদেশ কি স্বাধীন হইতো? আজকে আমরা পাকিস্তানের বর্জতার নিচে থাকতাম। আওয়ামী লীগ আমাকে স্বাধীন একটা রাষ্ট্র দিতে, স্বাধীনভাবে বাঁচতে পারি। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান সব জাতের মানুষ পাকিস্তানের পক্ষে থাকতাম, এটা তো দিত না। হ্যাঁ, বর্জতার নিচে থাকতাম, হ্যাঁ গোলাম হইয়া থাকতাম। যে তোমরা সাংবাদিকের চাকরি করো, ইনি সাংবাদিকের চাকরি করো, ইনি ম্যাজিস্ট্রেটের চাকরি করতো, সেই সময় তো এটি হইতে পারতা না। সেই সময় কৃষক হইতা না, রে আল চাষ করাইতো না, রে গোলামগিরি করাইতো। এনে তো তোমরা চাকরি বাকরি করে খাইতে আসো। শেখের মাইয়া ইয়া তোমাকে ইয়া কইরা দিছে, এই অপরাধ। শেখের মাইয়া কি করছে? শেখের মাইয়া শিক্ষার উন্নয়ন করছে, ডিজিটাল বাংলাদেশ করছে, গরিব দুঃখী মানুষের সুখ দুঃখ ভাগ করে নিছে। এত কিছু করার পরে 5ই আগস্টে কেন এখান থেকে তাড়িয়ে দিল তাকে? তারাই নাই তো, ওনারে কেউই তারাই নাই। উনি পাকিস্তানের ষড়যন্ত্র ছিল, এ জায়গায় জামাত শিবিরের ষড়যন্ত্র ছিল। এরা আওয়ামী লীগের লাগে মিশা গেছে, বিশ্বাসঘাতকতা করছে শেখ হাসিনার লাগে। এমনকি সেনাবাহিনীও বিশ্বাসঘাতকতা করছে। সেনাবাহিনী জামাতের লোক, সেনাবাহিনী বিশ্বাসঘাতকতা করছে। আমরা দেখছি যে রোদ্রে পুরে বৃষ্টিতে ভেজে আপনি আওয়ামী লীগের জন্য এই কথা বলছেন, কেন কথা বলছেন? আওয়ামী লীগের লেগে তো মৃত্যু না হয় এই পর্যন্ত আমরা আওয়ামী লীগের কথাই কমু, কারণ আমরা কেউ টাকায় বিক্রি হই না। আওয়ামী লীগ যে সংখ্যা ক্ষমতায় ছিল, আমরা মহিলারা স্বাধীনভাবে চলছি, আমাকে মেয়ে ছেলে স্বাধীনভাবে চলছে, দেশে কোনো নৈরাজ্য ছিল না। আওয়ামী লীগের পক্ষে এখন কথা বলছেন, আওয়ামী লীগ কি আপনাদেরকে টাকা দিচ্ছে? আওয়ামী লীগ টাকা দেয় না, আরো ঘর থেকে টাকা আই না, ওষুধের টাকা কইয়া কইয়া আইন না ভাঙ্গি। আমার জামাই ওষুধের টাকা দেয়, এই কইয়া ভ্যাকসিন দিমু, এই ওষুধ খামু, এই কমু, এই মিশা কথা কইয়া টাকা আই না, রাস্তা রাস্তা ভাঙ্গি। ওই রিক্সাওয়ালা করে ভাত খাই জিগা দেয় না, যে রিক্সাওয়ালা ধারে আছে। আমি গরিব মানুষ, আমার সামর্থ্য যা আছে তাই, ডাইল ভাত 2 টাকা থাকলে খাওয়াই, না থাকলে না খাওয়াই। জামাতের হাদিসে সবকিছু জায়েজ। বাংলাদেশে আপাতত কোনো শয়তান নাই, সব শয়তান একটা জায়গায় বৈঠক করছে। বৈঠক কইরা প্রেস কনফারেন্স কইরা সব দায়িত্ব জামাতের বুঝে দিয়ে এরা ছুটিতে গেছে। এরা গেছে সব শয়তান ব্যাংকক গেছে হানিমুন করতে। এই জামাতের দায়িত্ব দিয়ে গেছে, এটা পালন করে। ইসলামের নামে যে ধোকা দিব এ শয়তানের ঊর্ধ্বে। আপনি দেন মসজিদে যায় আমিন আমিন কই আমরা দোয়া কবুল হয় হুজুরে গো। তাই তো এই বেড়ায় 75 বছর বয়সে 17 বছর মায়া পাওয়াটা আছে, কত বড় ভাগ্যের ব্যাপার না? ভাগ্য শুধু হে একই বালা। হ্যাঁ, কি একটা অবস্থা দেন। এরা আসলে কি চায় আর কি করতে চায়? ধরেন এই জামাতের লগে একসাথে ব্যস্ত দিল, মানে যাওয়া যাইব না, কারণ মরিয়া এরা একত্র হুর পাইব না। এর পরও আরেকজনের হুল্লা টানাটানি করবো, চাহিদাটা এত বেশি। নয়তো যে এই বেড়ায় সর্বোচ্চ নাহলে আজরাইলের দিয়ে হইলে না 10 বছর বাঁচবো। এই বেড়ার এক ফা কবরে, এই বেড়া এক বছর খবরে, এই কামটা দরকার আছে। আবার দেখলাম নতুন আরেকটা নিউজ দেখলাম, বেটা আবারও নাকি ধরা খাইছে মায়া আরুগা লইয়া, না আগের ভিডিও। তাইলে কন এই বেটা কি করতে চায়? এত ইয়ং বয়সের মায়া গুণের দোয়ায় তো এই বেটা ব্যস্তই যাইব। হায় হায় হায়, দুজকে তো আমরা যামু। পুনানো মানুষ বিয়া করবো, মায়া হয় না। এর এই বেটারা দাঁত ফরিয়া গেছে, এই বেটারা কচি কচি মায়া লইয়া যায় গিয়া। হায় রে টিয়া পয়সা আমাগুর হয়ে আল্লাহর গজব করবো মেয়া। আমরা বউ লইয়া ঘুরতাম পারি না টিয়ার অভাবে। আর এরা কোন বয়সে কি মায়া লইয়া যায়? এই বয়সে এই মায়া হোটেলে লইয়া যাও না, আর বিশ্বকাপ জিতো নমান কথা। ও এরা তো কষ্ট করে বিশ্বকাপ দিচ্ছে, আর এবার রিল্যাক্সে বিশ্বকাপ দিচ্ছে। কাকা বেহেস্তি, আমি কাকার ভাই হাজারো সালাম দেই, কাকা বেহেস্তি। এখন জামাত চাইলে একটা ছবি করতে পারে। জামাত ইসলাম পরিচালিত, ডক্টর শফিকুর রহমান প্রযোজিত, লুচ্ছা এমপি অভিনীত গুপ্ত বউ। এরে ভাই, জামাত ইসলাম এত বিলিয়ন, তবে একটা পদে এগো নলেজ একেবারে ড্যামেজ। তোরা যেহেতু এইসব ব্যাপারে আগ্রহী বেশি, নিজেরা একটা রিসোর্ট বানায় অনেক কোনো সিসি ক্যামেরা থাকবে না, কিছু থাকবে না, সব যা। কারণ আমি এমন অনেক ভিডিও দেখছি জামাতের কেন্দ্রীয় আমির হে তো দেখছি ভোলা করে চুমা দেয়। এখন যেহেতু জামাতের খাইছে তো মধ্যে খারাপ, একটা রিসোর্ট বানায় ওয়ানো যা, কোনো ক্যামেরা ট্যামেরা থাকবো না। আর এই হালার বেটারা এই রিসোর্টের মধ্যে কি লেগে ক্যামেরা বয়, এখন মামুনুল হকের বিপদে ভালাইছে, আবার এই বেটারে দেন অবস্থায় 501, মানে মামুনুল হক তার একজন সঙ্গী পাইলো অবশেষে। যাক, সব কিছুর লিগে আলহামদুলিল্লাহ।
তবে ওই বেটার আল্লাহ নামলে এমপি পদ বা দুই বেটার লেগে শুক্রিয়া করি। পারমাণবিক যে বিদ্যুৎ কেন্দ্রটা শেখ হাসিনা করে গেছে, আজ সেটা দিয়ে আমাদের দেশে এখন আলোর মুখ দেখতেছে। বর্তমান সরকার সেটা উদ্বোধন করতেছে, আলোর মুখ দেখিয়ে দিয়ে গেছে কে। আমরা তখন এই চুক্তির বিরুদ্ধে কিন্তু অনেক বিরোধিতা আমরা করেছি, না বুঝে করেছি। আমরা ভারতের সাথে যে তেলের লাইনটা করেছিল সেখানেও আমরা বিরোধিতা করেছি না জনগণ, কিন্তু সেই পাইপ দিয়েই কিন্তু বাংলাদেশে তেল আনা হয়েছে। তাহলে কিছু উন্নয়ন যে শেখ হাসিনা করে গেছে, অনেক উন্নয়ন করে গেছে, এটা কিন্তু জনগণ তখন মাথায় নেয় নাই। এই কিছু ইসলাম বিদ্বেষী এবং এই কিছু আমেরিকার দালাল, ডিপ স্টেটের দালালরা ফেসবুক পেজ টেজ খুলে শেখ হাসিনার নামে দুর্নাম করে গেছে। আজকে এটা জনগণ বুঝতে পেরেছে বা বুঝতেছে। যখনই আমরা সত্য কথা বলতে যাই তখনই আমার উপরে হুমকি আসে। গতকালকে আমাকে একজন হুমকি দিতেছে, আমি বলেছিলাম যে গুপ্ত, এই গুপ্ত কিন্তু সব দলের ভিতরে রয়েছে। যেমন আওয়ামী লীগের ভিতরে ছিল, আপনারা দেখেন এই সাজিস আলম টলম ছিল, বিএনপির ভিতরেও তেমন গুপ্ত আছে, এই যে জামাত বলে এনসিপি বলেন এর ভিতরেও আছে। এখন আমি এই কথাটা বললাম কেন, এই জন্য সে আমাকে হুমকি দিচ্ছে। এখন আমি তার কমেন্টটা পড়ে দেখলাম সে জামাতের পক্ষে কমেন্ট করেছে, কিন্তু সে দানের শীষ নিয়ে ছবি তুইলা তার ফেসবুকে প্রোফাইল দিয়েছে। তাহলে এদেরকে আমরা গুপ্ত বলবো না? এরা গুপ্ত না? তাই এই গুপ্ত যারা, তারা কিন্তু বিদেশি এজেন্ডা, তারা দেশের ভালো চায় না, দেশের জনগণের ভালো চায় না। এই যে জামাত ইসলামের শফিক সাহেব শেখ হাসিনার আমলে থাকতে কি বলতো, 16ই ডিসেম্বর শহীদ মিনারে ফুল দেওয়া না জায়েজ, কিন্তু তারাই তো দেখলাম আমরা শহীদ মিনারে ফুল দিয়েছে। এখন কি সব জায়েজ? এই পহেলা বৈশাখ পালন করা এটা না জায়েজ, তারা দেখলাম পহেলা বৈশাখ পালন করলো, এই যে পান্তা ইলিশ খাইলো, এখন জায়েজ হয়ে গেলে তাহলে তাদের এই শুয়ারের মাংস এখন জায়েজ হয়ে যাবে? জায়েজ। মামুনুল হক সেদিনকার বলেছে আওয়ামী লীগ যদি ফিরে না আসতে পারে সেজন্য আমেরিকার এই শুয়ারের মাংস হালাল। তাহলে সে যদি এই কথা বলতে পারে তাহলে সে কি মুসলমান? কোথায় দল, কোথায় ইসলাম? সে কি এই কথা বলতে পারে? এই মামুনুল হক ঢাকার সমাবেশ দিয়েছে, ছোট ছোট মাদ্রাসার বাচ্চা যাদের 8-10 বছর 12 বছর, আরে ভাই সে রাজনীতির কি বুঝে? সে থাকবে তার মাদ্রাসায় পড়বে। তা তাদের গার্ডিয়ানকে আমি অনুরোধ করব, আপনাদের সন্তানকে যদি শিক্ষিত করতে চান এদেরকে এই সমাবেশে দিয়ে, কারণ এখানে ঝুঁকি রয়েছে। যখনই একটা সমাবেশ হয় তখনই একটা দুর্ঘটনা ঘটতে পারে, একটা হামলার ঘটনা ঘটতে পারে, জঙ্গি হামলা ঘটতে পারে, তখন এই ছোট বাচ্চারা কোথায় যাবে? এই নাবালক শিশুদেরকে তারা বিক্রি করছে। 71-এর পক্ষে কথা বললে যে বলে এই লোকটা ভারতের দালাল, ওই যে লোকটা বললে ভারতের দালাল, উনি কোন দেশের দালাল? উনি কি তাইলে পাকিস্তানের দালাল? তাহলে আমি পাকিস্তানের দালাল হয়ে থাকতে চাই না। যদি বলে 71-এর কথা বললে কেউ ভারতের দালাল, তাহলে আমি ভারতের দালাল। আমলিকের যদি একটা দিন কর্মসূচি দেয় ঢাকা শহরে, বাংলাদেশের পুলিশ খালি একদিন কোক যে আমলিকের কর্মসূচি কালকে ঢাকা শহরে আছে, ঢাকা শহরে পা ফেলা জায়গা থাকবে না। আমাদের রিক্সা চালক, হকার, ফুটপাত যারা আছে আমরাই লড়ে যাবো আমলিকের লেগে। আর প্রধানমন্ত্রীকে বলবো একটা কথাই, যদি আমার এই ভিডিও যদি আমলিকের কোনো গণ্যমান্য ব্যক্তি দেখে থাকে তাদেরকে একটা কথাই বলবো, আপনারা বাংলাদেশে চলে আসেন, স্বাগতম বাংলাদেশ। আর আমাদের নিরাপত্তা দেওয়ার ক্ষেত্রে আমরা সর্বদাই বাংলাদেশের মাটিতে এবং ঢাকার রাজপথে আছি, থেকে যাবো। শেখ হাসিনা নিজে মারছে, বাংলাদেশের লোক না না শেখ হাসিনা নিজে মারছে, শেখ হাসিনা নিজে মারছে। আমাদের মতন মানুষ আপনারা মারিয়া আবার আপনারা শেখ হাসিনারও দায়ী করতেছেন কিসের জন্য? আপনারা মারিয়া আপনারা শেখ হাসিনারও দায়ী করতেছেন কিসের জন্য? উনি তো বলছেন কেন, আপনি কেন কি বুঝছেন বুঝান। উনি আমাদেরকে বুঝান, আপনি জনগণ। আমার প্রশ্ন জনগণের, তো জনগণের মারছে কে? জনগণের কে মারছে? জনগণের আপনারা জনগণ, আপনারা জনগণেরই মারছেন। তারা আমার ভাই কে মারছে? জনগণের কে মারছে? জনগণের সেখানে পুলিশ মারা গেছে, সাধারণ জনগণ মারা গেছে। আমার প্রশ্ন জনগণ, আপনার পাকিস্তানের লোক মারা গেছে, বাংলাদেশের জনগণ মারা গেছে, আপনারাই মারছেন। আপনারা পাকিস্তানের লোকেরা মারছেন, বন্ধ করেন। আপনারা পাকিস্তানের লোকেরাই মারছেন। যারা 500 টাকা ভাতের বিল দেওয়ার ক্ষমতা ছিল না, ম্যাচ ভাড়া দেওয়ার ক্ষমতা ছিল না, তারা এখন কোটি কোটি টাকার মালিক। এরা, আমি সার্জিসকে বলবো, হাসরাতকে বলবো, নাহিদকে বলবো, এদের চেহারা দেখেন আর 5 আগস্টের চেহারা দেখেন। এরা সাধারণ মানুষকে জিম্মি করে টাকা নিয়েছে, বিশেষ করে আওয়ামী লীগের নেতাকর্মীদের কাছে। ধানমন্ডির 32 নম্বরে শ্রদ্ধা জানাতে গিয়ে আপনি গ্রেপ্তার হয়েছিলেন, তারপরেও আপনি আওয়ামী লীগের কথা বলছেন, ভয় করছেন আপনার? আসলে এখানে ভয় করার কিছু নেই। আমরা তো শুধু 100 টাকা ইনকাম করে খাই, আমরা কারোর গালে চড় মারে খাইনি, সাদাবাজি, টেন্ডারবাজি এগুলোর সাথে যুক্ত ছিলাম না। আর আমি যে আমলিক সংগঠনের সাথে 5 তারিখের আগে যুক্ত ছিলাম না, আমি 5 তারিখের পরের একজন আমলিক কর্মী। সেই ক্ষেত্রে আপনারা দেখছিলেন ধানমন্ডি 32 15ই আগস্ট যাদের শোক দিবস ছিল, ওইখানে বাংলাদেশের ভিতরে আমি ওয়ান পিস ছিলাম, একমাত্র আমি ওইখানে ফুল নিয়ে গেছিলাম শ্রদ্ধা জানাতে। যাক আল্লাহর মহিমা যে আল্লাহ আমাকে ওই দিন ওই থেকে বাঁচিয়ে নিয়ে আসছে। আমি তো জানি আমি মারা যাবো, তো আল্লাহর অশেষ ভালোবাসায় যে আমার ওই থেকে বাঁচায় এনেছে। আমাকে হত্যা চেষ্টা মামলায় কারাগারে পাঠানো হয়েছিল, পরে আমাকে জামিন করছিল আমাদের অ্যাডভোকেট ফারজানা ইয়াসমিন রাখি। পরে ওইখান থেকে আমি মুক্ত কারাগার, এখনো আমার কেস চলে, আমার হাজিরা দেওয়া লাগে। সাধারণ রিক্সা চালক দেশের একজন নাগরিক হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ভালোবেসে আমার সৎ উপার্জনে 400 টাকাতে ফুল কিনে 32 নম্বরে গেলাম শ্রদ্ধা জানাতে। ওইখান থেকে আমাকে ধরে পুলিশে দিয়ে দিল, দেওয়ার পরে আমাকে হত্যা চেষ্টা
মামলায় চালান দিয়ে দেওয়া হলো। তাহলে আপনাদের এই জায়গাতে বোঝা যাচ্ছে যে হত্যা চেষ্টা মামলায় কি আছে আর কি নেই। একজন রিক্সা চালককে যদি হত্যা চেষ্টা মামলা দেওয়া লাগে, তাহলে যারা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ অঙ্গ সংগঠনের সাথে যুক্ত ছিল তাদের কোন অবস্থানে রেখেছে এই সরকার, এই জায়গা থেকেই বোঝা যায় দেশের পরিস্থিতি ভালো না। মানুষ আজ কোথায়, দেশের সার্বভৌমত্ব নষ্ট হয়ে গেছে। 5 তারিখের পরে দেশে যা হয়েছে এগুলো আমরা সহজেই ভুলতে পারবো না। বাংলাদেশের মানুষ ইতিহাস ঘুরলে দেখা যায় আইয়ুব খান থেকে ইয়াহিয়া খান, স্বৈরাচার ইরশাদ, বেগম খালেদা জিয়া কেউ ছাড় পায়নি। প্রধানমন্ত্রী এত কিছু দেওয়া সত্ত্বেও বাংলাদেশের মানুষ তাকে স্বৈরাচার বলে ঘোষণা করেছে। তো ডক্টর ইউনূস যে 17-18 মাস থাকলো, কোন সংবিধান অনুযায়ী থাকলো? উনি যে সংবিধান অনুযায়ী ছাত্ররা গণভোট নিয়ে এত মাথা ব্যথা ওরা শুরু হয়েছে, 18-19 মাস ওরা থাকলো, তখন কি ওদের মাথায় ছিল না যে আমরা কোন সংবিধান অনুযায়ী থাকতেছি? এটা কোনো সংবিধান না। সংবিধান অনুযায়ী আমরা দেখে আসছি কোন ইউপি সদস্য যদি মারা যায়, কোনো সংসদ সদস্য যদি মারা যায়, 3 মাসের ভিতরে সেখানে একটা কেকটারে নির্বাচন দিয়ে তার হাতে ক্ষমতা হস্তান্তর করা হয়। কিন্তু ইউনূস যে বাণিজ্যিক চুক্তিগুলো করে গেল বিভিন্ন দেশের সাথে, এগুলো ওনার করে যাওয়া ঠিক হয়নি আমি মনে করি। কারণ আমি দেশের একজন সাধারণ নাগরিক, মধ্যবিত্ত পরিবারের সন্তান। সেই ক্ষেত্রে আমি কোনো রোহিঙ্গা না, শেখ মুজিবুর রহমানকে ভালোবাসি। সেই ক্ষেত্রে ওই জায়গায় গেছিলাম। আর একটা কথাই বলবো যে উনি ভালো কাজ করেন। ওনাকে এই চুক্তি করার আগে একবার ওনাকে ভাবা দরকার ছিল যে আমি স্থায়ী সরকার না, আমাকে মানুষ 3 মাসের জন্য কন্টিনিউ কায়দায় নিয়ে এসে আমি যে কোনো সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে আমি চলে যাবো। 3 মাসের ভিতরে নির্বাচন দিত, বিএনপি সরকার গঠন করতে আমাদের কোনো সমস্যা ছিল না। কিন্তু দেশে এত দুর্নীতি, এত অতপাচার, এত কিছু হইতো না। নির্বাচনের 3 দিন আগে আমেরিকার সাথে বাণিজ্য চুক্তি করে আসলো। কিভাবে করে আসলো উনি কোন? উনি একজন জাতীয় সুদখোর, উনি বিভিন্ন দেশের সুদের টাকার ইন্টারেস্ট পায়। উনি দেশে কেন আসলো? উনার নামে 666 কোটি টাকার মামলা ছিল দুর্নীতির, সেই মামলা কোথায় গেল? তা আমি মনে করি যে দেশের মামলা মোকদ্দমা এরকমই। বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপট লুৎফর রহমান বাবরের নামে 10টি টাকা অস্ত্রের মামলা ছিল, সে কি এখন সংসদ ভবনের সংসদ সদস্য না? তাহলে এরকম মামলা অতীতে জায়গার নামে হয়েছে, থাকবে না, এগুলো এটাই বাস্তব। মুক্তিযোদ্ধারা জুতার মালা দিলে জিয়ার কি জুতার মালার ভাগ করে নাই? এ তো মুক্তিযুদ্ধ। শেখ সাহেবের বাড়ি ভাঙছে, ওটা কি শেখ সাহেবের বাড়ি? ওটা বীরাঙ্গনা গো বাড়ি। যত মা বোন ধর্ষণ হয়েছে, কোন স্বামী তো নিতে চায় নাই। তারপর কইছে লিখিত ভাবে যে অগো বাপের নাম আমার নাম উল্লেখ করে দাও। শেখ মুজিব বলছে বাড়ি তো বীরাঙ্গনা গো, শেখ হাসিনার বাড়ি না। অন্যায় শেখ হাসিনা করলে শেখ হাসিনার পানিশমেন্ট হইবে, বিচার হইবে। শেখ মুজিব তো আর অন্যায় করে না। ভারত তো আমাকে স্বাধীনতার সময় আমাকে সাহায্য করে। হাসিনার গলা তুলছি লাগাই দাও। কত বড় সাহস বেটা, কার দেশ থেকে কথা বল? এটা হাসিনার বাবার দেশ, এটা হাসিনার স্বামীর দেশ, হাসিনার 14 গোষ্ঠীর দেশ। শেখ হাসিনা দেশ শ্রীলঙ্কার মঙ্গল হইল, কারণ উনি যাওয়ার পরে আমাদের যে একটা পেটের মধ্যে লাথি পড়ছে, এই লাথিটা আসলে কোনো সরকার ফিরাইতে হলো না। না পারলো বাটফার ইউনূস, না পারলো এদের নতুন সরকার। আমাদের যে অভাবই রইল। আমরা 3 বেলা তো দূরের কথা, 1 বেলা খাবার জোগাড় কোন রকম করতে পারি। এও পাতলা খিচুড়ি, দুপুরে খাইছে একটা কেক আর 1 কাপ চা। এটা কি খাওয়ান দাওয়ান হইলো ভাই? রিক্সা চালাই গেলি খাই মাইছে। দেশটা তুমি একবারে কিরকম 74-এর দুর্ভিক্ষ হয়ে গেল। এমন একটা দুর্ভিক্ষ দেখা দিল 5ই আগস্টের পরে, এই অবতার পাশে কোন সরকার দাঁড়াইতে পারলো না। আপনি বলছিলেন যে শেখ হাসিনাকে আবার এই দেশে ফিরিয়ে আনা উচিত। শেখ হাসিনা যদি আগামীকালকে বাংলাদেশে চলে আসে, তাহলে দেশের অবস্থা কি হতে পারে? তাইলে তো মনে করেন আমগর গরিবের কপাল খুইলা গেল, আমগর গরিবের কপাল খুইলা গেল, আমগর গরিবের কপাল খুইলা গেল। শেখ হাসিনা দেশ শ্রীলঙ্কার মঙ্গল হইল, কারণ উনি যাওয়ার পরে আমাদের যে একটা পেটের মধ্যে লাথি পড়ছে, এই লাথিটা আসলে কোনো সরকার ফিরাইতে হলো না। না পারলো বাটফার ইউনূস, না পারলো এদের নতুন সরকার। আমাদের যে অভাবই রইল। আমরা 3 বেলা তো দূরের কথা, 1 বেলা খাবার জোগাড় কোন রকম করতে পারি। এও পাতলা খিচুড়ি, দুপুরে খাইছে একটা কেক আর 1 কাপ চা। এটা কি খাওয়ান দাওয়ান হইলো ভাই? রিক্সা চালাই গেলি খাই মাইছে। আমরা কঠিন পরিশ্রম করি, আমাদের 3 বেলা ভরপুর খাইতে হয়। কিন্তু এখন আমরা ভাত পাই না, 1 কাপ চা পাই না, একটা কেক পাই না, রাস্তার মধ্যে কোনো সাহায্য মাহ্য নাই। দেশটা তুমি একবারে কিরকম 74-এর দুর্ভিক্ষ হয়ে গেল। এমন একটা দুর্ভিক্ষ দেখা দিল 5ই আগস্টের পরে, এই অবতার পাশে কোন সরকার দাঁড়াইতে পারলো না। এটা কি আমাদের ভুগে ছিল? এটা কি সংবিধানে ছিল যে আমরা এতদিন কষ্ট করব? কষ্ট কোনো সংবিধানে নাই। মানুষের আপদ বিপদ কোনো সংবিধানে নাই। মানুষের সর্বশক্তি হলো সংবিধান। এই সংবিধানের জন্য আমরা এত কিছু হারাইলাম, কারণ সংবিধানে চাওয়ার দরকার ছিল প্রত্যেকটা দলের সংবিধান চাওয়ার দরকার ছিল। এখন আপনারা বলবেন সংবিধান কোথায়? সংবিধান তো আমরা চিনি না। সংবিধান চিনলে বেটা তখন এই অবস্থা হয়। হাসিনা নিজে কইতে পারো সংবিধান কি জিনিস কইতে পারতো না। তবু আমি মনে করবো উনি যে দেশটারে এত উন্নত দেখাইছেন, মানুষের কথা শুনছেন না, কারো কথা কানে দেন না। উনি দেশটাকে দ্বিতীয় লন্ডনের মুখোমুখি করছেন, দ্বিতীয় লন্ডনের মুখোমুখি।